কাল সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ডাক শিক্ষার্থীদের সরকারের কাছ থেকে স্পষ্ট বার্তা না পাওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। উচ্চ আদালতের রিটকারী দুই শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই দাবি। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। পথ রেলপথ আওতাভুক্ত থাকবে। আমাদের এই আশ্বাসটি দিয়ে থাকেন কমিশন গঠনের এবং কোটা সংস্কারের, তাহলে অবশ্যই আমরা আমাদের আন্দোলন থেকে আমাদের পড়ার টেবিলে ফিরে আসব। বাতিল নয়, সংস্কার চেয়ে আপিল বিভাগে আবেদন দুই শিক্ষার্থীর, আদালতের সিদ্ধান্ত কাল। হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলেট ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিতাদেশ চেয়েছি। আজকে ঘটনা ঘটছে আদালতে, রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে এটার কিন্তু নিরসন হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি পেলেন শেখ হাসিনা। বেজিংয়ে রফতানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ, ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের কিডনি বিক্রি হচ্ছে দিল্লিতে, জড়িত অভিযোগে নামী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেফতার। ভারত বাংলাদেশের দালাল লুট করছে লাখ লাখ টাকা। এবার আলোচনায় বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে জানিয়ে সিআইডি বলছে নজরদারিতে আছেন অনেকেই। পিএসসির চেয়ারম্যান জানিয়েছেন প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে রেলের পরীক্ষা বাতিল করা হবে। আগের পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। এদিকে ফাঁস করা প্রশ্নপত্রে যারা চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিবছর লাখ লাখ চাকরি প্রত্যাশী বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে বিসিএস অন্যতম। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নতুন কোনো ঘটনা নয়, তবে বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস রীতিমতো অবাক করার মতো ঘটনা। গণমাধ্যমের খবর বলছে গত 12 বছর ধরে ধারাবাহিকভাবে ফাঁস হচ্ছে প্রশ্ন। রাজধানী সহ দেশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসির 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত আলোচিত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ সংঘবদ্ধ চক্রটি বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত এমন অভিযোগ আছে। রাজধানীর পল্টন থানায় অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে দায়ের করা মামলায় আসামির সংখ্যা অর্ধশত। সংস্থাটি বলছে অভিযান অব্যাহত আছে, নজরদারিতে আছে আরও অনেকেই। যারা অভিযুক্ত তাদের উপরের মদতদাতা, তাদের বিরুদ্ধে আসলে জোরালো ব্যবস্থা গ্রহণ করা দরকার। ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে যারা সার্ভিসে আছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ এই বিশেষজ্ঞের। যারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়। প্রশ্ন ফাঁসের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে পিএসসির চেয়ারম্যান বলছেন বিগত 12 বছরে প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ না আসা প্রমাণ করে পরীক্ষাগুলো সুষ্ঠু হয়েছে। অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। যাদের এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে নিয়ম অনুযায়ী সাথে সাথেই তাদের বরখাস্ত করা হয়েছে বলেও জানান পিএসসির চেয়ারম্যান। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রামের পুলিশ দম্পতির বিপুল জমি, মার্কেট, ফ্ল্যাট ও জাহাজের খোঁজ মিলেছে। দুদকের আবেদনে সিএমপির অতিরিক্ত উপ কমিশনার কামরুল হাসান এবং তার স্ত্রী সাইমা বেগমের 11 কোটি টাকার সম্পদ ক্রোক করার নির্দেশনা দিয়েছেন আদালত। তাদের আরও সম্পদের অনুসন্ধান চলছে বলে জানিয়েছে দুদক। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। সিএমপির অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসানের বিরুদ্ধে 9 কোটি 73 লাখ টাকা এবং তার স্ত্রী সাইমা বেগমের 1 কোটি 62 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতে প্রতিবেদন দিয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের মালিকানায় চট্টগ্রাম নগরীর হালিশহর, নাসিরাবাদ, খুলশী এবং ঢাকার সাভার এলাকায় একাধিক ভূমি মার্কেট রয়েছে।
এছাড়া সাভার সিটি সেন্টার এবং ইনফিনিটি মেগামলের অংশীদারিত্ব ছাড়াও 60টি ফ্ল্যাট রয়েছে। স্থাবর সম্পত্তি ছাড়াও এ দম্পতির অস্থাবর সম্পত্তি রয়েছে 1,90,00,000 টাকার। তাদের অবৈধ সম্পদ অর্জন পাওয়া গেছে 11 কোটির উপরে প্রাথমিক অনুসন্ধানে। এই বিষয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয় দুদকে। কমিশন সন্তুষ্ট হয়ে তাদের অবৈধ সম্পদ যাতে ওরা কোনোভাবে ব্যাহত করতে না পারে এবং হস্তান্তর করতে না পারে সেই জন্য ক্রোক এবং অবরোধের জন্য নির্দেশনা প্রদান করে। 2023 সালের 31শে মে দুদক প্রধান কার্যালয় থেকে কামরুল হাসানের সম্পদের অনুসন্ধানের অনুমোদন দেওয়া হলেও ওই বছরের 14 আগস্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক অনুসন্ধান শেষে 13ই মে কামরুল হাসান এবং তার স্ত্রী সাইমা বেগমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে দুদক। 75 লাখ টাকার সঞ্চয়পত্র ছাড়াও সাইমা বেগমের নামে রয়েছে 4টি লাইটারের জাহাজ। রিসিভার নিয়োগ করার জন্য আমরা আবেদন করব কোর্টে, তারপরে এটা আমরা রিসিভার নিয়োগ করার যদি আদালত আদেশ দেয় তবে আমরা রিসিভার নিয়োগ করব। তখন নোয়াখালী বেগমগঞ্জের বাসিন্দা কামরুল হাসান 1989 সালে এসআই হিসেবে পুলিশে যোগদান করে। পরে পদোন্নতি পেয়ে নগরীর পাহাড়তলী, ডবলমুরিং এবং বাঁশখালী থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে কামরুল হাসান সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনার হন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি যৌথ ব্যবসার উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এমন উদ্যোগে উপকৃত হবে দুই দেশই। সকালে চীনের বেইজিংয়ে দুই দেশের ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নিতে আহ্বান জানান সরকার প্রধান। বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভুঁইয়া রবিন। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 33তম বড় অর্থনীতির দেশ। 2030 সালের মধ্যে লক্ষ্য এই সূচকে 24তম অবস্থান অর্জনের। বদলে যাওয়া এই বিনিয়োগ ক্ষেত্র সম্পর্কে চীনা ব্যবসায়ীদের আকৃষ্ট করতে এবার সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11টার পর বেজিংয়ের সাংগ্রিলা সার্কেলে আয়োজিত চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ as one of the most attractive investment destination in the world. বাংলাদেশ চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারণ করতে চায় জানিয়ে সরকার প্রধান চীনা বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশ is keen to export more products to China. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together we can achieve great things. প্রধানমন্ত্রীর সাফ বার্তা, যৌথ উদ্যোগে বাংলাদেশে বিনিয়োগ করলে সম্ভাবনাময় বাজারের সুযোগ খুলবে দুই দেশের তরফেই। To enhance business cooperation, we encourage the Chinese companies to form joint venture with Bangladeshi firms. আমি একটু বাংলায় বলতে চাই, আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। চীন বাংলাদেশের যৌথ এই আয়োজন থেকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক সই এবং বিনিময় করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাময় সম্পর্কের বড় নিদর্শন সরকারি পর্যায়ে বড় আকারের বিনিয়োগ, যার উপর ভর করে বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে বড় বড় প্রকল্প। ঠিক একইভাবে বেসরকারি পর্যায়েও যৌথ উদ্যোগে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে, যার মাধ্যমে উপকৃত হতে পারে সব পক্ষই। বেজিংয়ে দুই দেশের ব্যবসায়ী বিনিয়োগকারীদের সামনে সম্ভাবনার সে চিত্রই এঁকে দিলেন সরকার প্রধান শেখ হাসিনা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশটির এ অবস্থানের কথা জানান চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান। এছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠায় চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগ একযোগে কাজ করার কথাও উঠে আসে বৈঠকে। এদিন টিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। চীন সফরের দ্বিতীয় দিন ব্যস্ততম নানা কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয় দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে বেজিংয়ের গ্রেট হলে সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান হুয়াং হুইং।
আর এই বৈঠকে উঠে আসে বাংলাদেশের জন্য বড় দুর্ভাবনা রোহিঙ্গা সংকটের বিষয়টি। সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা চাইলে ইতিবাচক সাড়া দেন চীনের নেতারা, আশ্বাস দেন সর্বোচ্চ সহযোগিতার। পরে ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশে যে রোহিঙ্গারা আজকে 6.5 বছরের বেশি সময় ধরে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করেছে এবং মায়ানমার এখনও তাদের যে ফেরত নিয়ে যাচ্ছে না সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন। এছাড়া দুই দেশের রাজনৈতিক প্রতিনিধিদের নিয়মিত যোগাযোগ ও সফরের বিষয়েও আলোচনা হয় বৈঠকে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের একযোগে কাজ করার কথা উঠে আসে আলোচনায়। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে চাইনিজ কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক সেটি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে এবং ভবিষ্যতে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দল চায়না সফর করবেন বলে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অবহিত করেন এবং তাদেরকেও চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দকেও বাংলাদেশে তিনি আমন্ত্রণ জানান। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেজিংয়ে তাঁর হোটেল সেন্ট রেজিসে সৌজন্য সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন। বিকেলে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কোয়ারে গিয়ে দেশটির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বেজে ওঠে দুই দেশের জাতীয় সঙ্গীত। এদিকে কমিয়ে আনা হয়েছে চীনে প্রধানমন্ত্রীর সফরের সময়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে বুধবার নয় বুধবার রাতেই বেজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, চীন। ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী আচরণের কারণে বেগম জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে দলের চেয়ারপারসনের রোগ মুক্তি চেয়ে দোয়া ও মিলাদে অংশ নিয়ে তিনি কথা বলেন। তবে মুক্ত বেগম জিয়াকে কিভাবে নতুন করে মুক্তি দেয়া হবে এমন প্রশ্ন আইনমন্ত্রীর। হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার দাবিতে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের মিছিল। শীর্ষ নেত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে শোডাউনও করেন যুবদল, ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় এদিন ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, গণতন্ত্রের মুখোশ পরে সরকার গণতন্ত্রকেই ধ্বংস করছে। ভারত ক্ষমতায় রাখবে এমন কথা বলে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় দেশ বিক্রির পায়তারা করছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করেছি। আজকে প্রায় 7-8 বছর হতে চলেছে বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় রয়েছেন। আমরা তাকে এখনো মুক্ত করতে পারিনি। আওয়ামী লীগ তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে। তারা ভিন্ন চেহারায় একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন জায়গায় যাচ্ছে যে আপনার ভারত সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিয়েছে। এদিকে বেগম জিয়া ইস্যুতে সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রীর দাবি মুক্তই আছেন বেগম খালেদা জিয়া। আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে খালেদা জিয়া মুক্ত, এই মুক্ত মানুষকে কি করে মুক্তি দিব আমি তো বুঝে উঠতে পারতেছি না। বিএনপি চেয়ারপারসনকে ঘিরে বিএনপির আন্দোলনের চেষ্টা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন আনিসুল হক। এটা করলে যেটা হয়, মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি কাল সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করেন। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী 15 জুলাই এ বিষয়ে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। দুদক আইনজীবী বলছেন, বিচার কাজ বিলম্বিত করতেই এমন কৌশল। আমাদের সেটেলমেন্ট এগ্রিমেন্টটাকে গ্রহণ করে মামলা প্রত্যাহার করার জন্য যে আদেশ দিয়েছিলেন ওই 3টা আদেশের কপি আমরা দিয়ে বলেছি যে আমরা সাপ্লিমেন্টারি এফিডেভিট দেব। এগুলি কোর্টের নজরে থাকা অত্যন্ত জরুরি। কোর্টের যে চার্জ হিয়ারিং এটাকে চ্যালেঞ্জ করে এবং সম্পূর্ণ মামলাটা বাতিল করার জন্য
একটা 561 ধারা এ ধারায় আমরা একটা মামলা করেছি, কোর্টের কাছে আবেদন করেছি। কোর্ট আগামীকাল 11টায় আমাদের এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। এখনও সিলেটের অনেক এলাকা থেকে পানি নামেনি। এর মধ্যেই পানি মারিয়ে পরীক্ষা দিলেন সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা। টানা 3 দফার বন্যায় ডুবে থাকা গ্রামগুলো থেকে পানি মারিয়ে কেন্দ্রে যান শিক্ষার্থীরা। সারা দেশে 30 জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেটে 8 দিন পর মঙ্গলবার থেকে পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে নানা ভোগান্তি অতিক্রম করতে হয়েছে তাদের। দুর্ভোগ থেকে রেহাই পেতে সন্তানদের নিয়ে আগের দিনই শহরের হোটেলে উঠেছিলেন অনেক অভিভাবক। আমরা বাড়ি থেকে লঙ্গি পিনতে আইয়া বাজারও বাদে ফ্যান পিনতে লাগে, আমরা কষ্ট। বই খাতা সব কিছু ভিজে যায়, পড়তে ব্যাঘাত হয়। এখনো তো আমরা রাস্তা পানি রয়েছে, খমর পানি রয়েছে, রাস্তাঘাট বহুত ভাঙ্গা। গতকালকে বাচ্চা ইয়া হোটেলও টাকা লাগছে, হোটেল তাকিয়া চলতি বছর সিলেট অঞ্চলে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট সহ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের পরীক্ষার্থীদের। তবে শিক্ষকরা বলছেন বন্যায় দুর্ভোগের প্রভাব পড়বে না পরীক্ষার ফলাফলে। প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূলতা এগুলা নিয়েই তো আমরা এগিয়ে যাই। আসলে এবার বিভাগের 4 জেলায় 309টি প্রতিষ্ঠান থেকে 82,795 জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। সিলেটের বন্যা কবলিত এলাকাগুলো থেকে যারা পরীক্ষা দিতে এসেছেন তাদের জীবনের স্বপ্নগুলো পূরণ হবে যদি ভালো হয় তাদের পরীক্ষার ফলাফল। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এবার বাণিজ্যের খবর। মূল্যস্ফীতির চাপে পড়ে সঞ্চয়পত্র ভাঙছেন সাধারণ মানুষ, এমন চিত্রই উঠে এসেছে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে, যেখানে দেখা যাচ্ছে গেল মে পর্যন্ত টানা 9 মাস কমেছে সরকারের সঞ্চয়পত্র বিক্রি। মহির মারুফের রিপোর্ট। মানুষের ইনকাম কমে গেছে, খরচ বেড়ে গেছে। ডিপোজিট যেগুলো আমাদের ছিল ওইগুলো আমরা উঠায় নিতেছি। আগে জমা ছিল, এখন সঞ্চয়পত্র কোনো কিছুই নেই। সঞ্চয় থেকে ভাঙে ভাঙে খাওয়া হচ্ছে এখন। এই ক্ষুদ্র ব্যবসায়ীদের মতোই দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে অনেকেই ভেঙে খাচ্ছেন তাদের জমানো অর্থ। সেখানে তো সঞ্চয়ের পরিকল্পনা এখন যেন তাদের অলিক ভাবনা। দাম বাড়তেছে কিন্তু কুলাইতে পারতেছে, সঞ্চয় কি করবো? আগে 1000 বা 2000 টাকা রাখতে পারতাম, এখন এটা সম্ভব না। আরো বরঞ্চ প্রতি মাসে 2-4 হাজার টাকা ঘাটতি থাকে। মূল্যস্ফীতির প্রভাবে উচ্চবিত্তের কপালে পড়ে বিরক্তির ভাঁজ, মধ্যবিত্তর ভাঙে সঞ্চয়, আর নিম্নবিত্তদের চলতে হয় আতপেটা খেয়ে। তাই তো এক যুগের বেশি সময়ের রেকর্ড ভাঙা নিত্যপণ্য সহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের মতো খাদ্য বহির্ভূত খাতের ব্যয় সামলানোর প্রভাব সরাসরি যেয়ে পড়েছে সঞ্চয়ে। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিসংখ্যানও বলছে একই কথা। বিদায়ী অর্থ বছরের প্রথম 2 মাস বাদে গেল মে পর্যন্ত 9 মাসেই কমেছে সঞ্চয়পত্রের মোট বিক্রি। 2023 সালের সেপ্টেম্বরে যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি করার কথা ছিল হয়েছে তার চেয়ে 147 কোটি টাকা কম। এই ঘাটতি বাড়তে বাড়তে গেল মে মাসে এসে দাঁড়িয়েছে 3,500 কোটি টাকায়। অর্থনীতিবিদরা বলছেন সঞ্চয়পত্রে বিনিয়োগে নতুন নতুন শর্ত আরোপের বিপরীতে প্রত্যাশিত মুনাফা না পাওয়ায় মানুষ দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন নিরাপদ এই বিনিয়োগ থেকে। অল্টারনেটিভ যে সুযোগগুলো থাকার ফলে দেখা যাচ্ছে সঞ্চয়পত্রের প্রতি যে আগে যে আকর্ষণটা ছিল সে আকর্ষণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। বিক্রি কমার সঙ্গে ধারাবাহিকভাবে কমেছে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রাও। 2 বছর আগেও সঞ্চয়পত্র থেকে যেখানে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল 35,000 কোটি টাকা, তা 2024-25 অর্থ বছরে কমিয়ে নামানো হয়েছে অর্ধেকেরও নিচে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনের নগরমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। 2015 সালে তিনি শক্তিশালী কয়েক প্রার্থীকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ব্রিটিশ পার্লামেন্ট থেকে লেবার পার্টির এমপি হিসেবে ছায়া সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি, হয়েছিলেন ছায়ামন্ত্রীও। সবশেষ দেশটির নির্বাচনে টানা 4র্থবারের মতো জয় পান টিউলিপ সিদ্দিক। তার মন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বসিত প্রবাসীরা। খেলার খবর। বহুল আকাঙ্ক্ষিত এক সেমিফাইনালের অপেক্ষায় ইউরোপ। ফ্রান্স স্পেনের হাই ভোল্টেজ সেমিফাইনাল ঘিরে ব্যাপক উন্মাদনা সমর্থকদের মাঝে। পিছিয়ে নেই ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাঙালিরাও।
ভক্তদের প্রত্যাশা, স্পেন ছন্দে থাকলেও তাদের হারিয়েই ফাইনাল খেলবে ফ্রান্স। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে 3 বারের চ্যাম্পিয়ন স্পেন ও 2 বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। যে ম্যাচে ঘিরে উত্তেজনা আর ফাইনালে যাওয়ার স্বপ্ন বুনছেন এখন দুই দলের সমর্থকরা। এই দুই দল এখন পর্যন্ত 36 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 16টিতে জয় পেয়েছে স্পেন আর 13টিতে জয় পেয়েছে ফ্রান্স, আর 7টি ম্যাচ ড্র হয়েছে। তবে ষষ্ঠবারের মতো এই দুই দল বড় আসরে মুখোমুখি হলেও জয়ের পাল্লাটা ফ্রান্সের দিকেই বাড়ে। পঞ্চমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হাতছানি এখন স্পেনের সামনে। চলতি আসরে একমাত্র দল হচ্ছে স্পেন, যারা এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি। সে কারণে স্পেনের সমর্থকরা ফাইনালে যাওয়ার জন্য স্বপ্ন একটু বেশিই দেখছেন। এদিকে 2016, 18 আর 22 সালের পর বড় কোনো আসরে চতুর্থবারের মতো ফাইনালে যাওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে দিদিয়ে দেশম বাহিনী। যদিও চিন্তার কারণ কিলিয়ান এমবাপ্পের অফ ফর্ম আর ইনজুরি। তবে সব কিছুকে পেছনে ফেলে মাঠে ভালো খেলেই ফাইনাল যাবে প্রিয় দল ফ্রান্স, এমন স্বপ্ন আর প্রত্যাশার কথা জানিয়েছেন দেশটিতে বসবাসরত ফুটবল প্রেমীরা। ডেম্বেলে একটা প্লেয়ার, আমি উনারে পছন্দ করি, খুব ভালো খেলে। বাট স্পেনও ভালো টিম, স্পেনের 2টা স্ট্রাইকার আছে, এরাও খুব ভালো খেলে। তবে বাট আমার প্রত্যাশা যে ফ্রান্স জিতবে, আমরা উল্লাস করব, ঐশই করব। আমরা আশাবাদী যে ফ্রান্স জিতবে এবং কিলিয়ান এমবাপ্পে এতদিন ইউরো কাপের মধ্যে ফর্মে নেই, আর ফ্রান্সের হয়ে অবশ্যই ফর্মে ফিরবে। আমরা আশা করছি ফ্রান্স জিতবে। গ্রিজম্যান, এমবাপ্পেরা যদি তাদের সেরাটা দিতে পারে, তবে ফ্রান্স ফাইনালে যাওয়ার যে স্বপ্ন দেখছেন ফুটবল সমর্থকরা, সেটি হয়তোবা বাস্তবায়িত হবে। টেলিভিশন পর্দার সামনে আর মাঠে সেই স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকবেন ফ্রান্সের ফুটবল প্রেমী সমর্থকরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। কোপা আমেরিকার খবর। লিওনেল মেসিকে দলে রেখেই ফাইনাল নিশ্চিত করতে কানাডার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। অপেক্ষাকৃত দুর্বল হলেও প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছেন স্ক্যালোনি। এদিকে গ্রুপ পর্বে হারলেও সেমির মঞ্চে চমকের অপেক্ষায় কানাডা। নিউ জার্সির মেইট ইফ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বুধবার ভোর 6টায়। শক্তিমত্তা কিংবা অর্জন, কোনো মানদণ্ডেই কানাডার সঙ্গে তুলনা চলে না আর্জেন্টিনার। তাই বলে কি প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ আছে? এতটা বোকা হয়তো মোটেও নয় লিওনেল স্ক্যালোনির কোচিং স্টাফ। যেভাবেই হোক, কানাডা যখন জায়গা করে নেয় কোপা আমেরিকার সেমিফাইনালের মঞ্চে, তখন অবশ্যই রাখতে হয় গুরুত্বের কাতারে। ঠিক এই মুহূর্তে আর্জেন্টিনা যতটা না ভাবছে প্রতিপক্ষ নিয়ে, তার চেয়েও ভাবনার গভীরতা নিজেদের পারফরমেন্স নিয়ে। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর বাধা পেরিয়ে শীর্ষ 4 দল জায়গা করলেও দুর্বলতা ফুটে উঠেছে বেশ স্পষ্টভাবেই, বিশেষ করে লিওনেল মেসির ছন্দহীন পারফরমেন্স। যদিও ফাইনালের পথ সুগম করতে এই ম্যাচেও তার উপরে আস্থা রাখছেন স্ক্যালোনি। সময় এগুচ্ছে আর একটু করে ফুরিয়ে আসছে একজন কিংবদন্তির আকাশী নীল জার্সির ভবিষ্যৎ। আর্জেন্টিনা যদি ফাইনাল খেলে, তাহলে জাতীয় দলে তার আয়ুষ্কাল মাত্র 2 ম্যাচ, আর সেমিতে হেরে গেলে ওখানেই শেষ। বুঝতে নিশ্চয়ই বাকি নেই বলা হচ্ছে আনহেল ডি মারিয়ার কথা। এবারের কোপায় কিছুটা অনিয়মিত হলেও সেমিফাইনালে তাকে ঘিরেই সাজানো হচ্ছে পরিকল্পনা। ইনফর্ম লাউতারো মার্তিনেজকে নাম্বার 9-এ রেখেই সাজানো হয়েছে আক্রমণ ভাগ। তাই এই ম্যাচেও হুলিয়ান আলভারেজের বদলি খেলার সম্ভাবনাই বেশি। ডিফেন্স নিয়ে খুব একটা কাটাছেড়া করবে না ম্যানেজমেন্ট। গোলবারের নিচে বিশ্বস্ততার প্রতীক এমিলিয়ানো মার্তিনেজ। লিওনেল মেসি এই মুহূর্তে ভালো অনুভব করছে। আমাদের গেম প্ল্যানে সে বেশ ভালোভাবেই আছে। এখন আমরা অনেকটাই নির্ভর, কি করতে চাই সেটা আমরা জানি। ফাইনাল নিশ্চিত করতে আমরা পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটব। তবে এটা ঠিক, ওদের দলেও দুর্দান্ত কিছু ফুটবলার আছে, সেসব বিষয়ে আমাদের সতর্কতা আছে। নকআউট পর্ব পেরিয়ে প্রথমবারের মতো কোপার সেমিফাইনালে জায়গা করা কানাডার কাছে বড় অর্জন। এটাকে প্রাপ্তির খাতায় রাখলেও আর্জেন্টিনাকে একেবারে ছেড়ে দেওয়ার খাতায় রাখছে না উত্তর আমেরিকার দেশটি। এরই মধ্যে কথার লড়াইও জড়িয়েছেন ওদের কোচ। গ্রুপ পর্বে হারলেও সেমির মঞ্চে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বদ্ধপরিকর কানাডা। এসএম ইকবাল, সময় সংবাদ। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং ব্রিটেনের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যে মন্ত্রিসভায় লেবার পার্টির নেতা, উচ্ছ্বসিত প্রবাসীরা। এই ছিল রাতের সময়।
এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গে থাকুন সময়ের।